না, এটা আসলে একটা অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ হবে। এখন প্রায় 10% মতো মুদ্রাস্ফীতি আছে। সেখান থেকে এটাকে 6.5% নামানো হবে বলা হচ্ছে। এবং এটা একটা সংকোচনমূলক বাজেট এবার দেয়া হয়েছে। 7,97,000 কোটি টাকার যে বাজেট, সেটা আসলে সংকোচনমূলক বাজেট। তার মানে মূল্যস্ফীতিকে এখানে কমানোর টার্গেট করা হয়েছে। কিন্তু সত্যিকার ভাবে 6.75% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করার পাশাপাশি মূল্যস্ফীতিকে 6.5% নামানো, এটা খুব কঠিন একটা চ্যালেঞ্জ। অতএব কতটুকু এই চ্যালেঞ্জ অর্জন করতে পারবে সেটা এখন বলা খুব কঠিন। আমরা আশা করব যে আহ, অর্থমন্ত্রী যেটা বলেছেন সেটা তিনি অর্জন করতে পারবেন। এবং এই আহ, বাজেটে আমরা যে পদক্ষেপগুলো তিনি নিয়েছেন সেগুলো আসলে ওই মূল্যস্ফীতিকে কমানোর জন্যই তিনি চেষ্টা করবেন, সেটা বোঝা যাচ্ছে। এবং এখানে খেয়াল করতে হবে যে আরেকটা বিষয় তিনি বারবার বলছেন, যে তিনি বর্তমানে যে রাজস্ব জিডিপি, কর জিডিপির অনুপাত যে 8%-এর নিচে নেমে গেছে, সেটাকে তিনি আগামী বছরের মধ্যে 2024-25 অর্থ বছরে সেটাকে 9.7% বাড়ানোর চেষ্টা করবেন। এটা অত্যন্ত বড় ধরনের একটা চ্যালেঞ্জ। আমরা অনেকে হয়তো খেয়াল করি না যে বাংলাদেশের কর জিডিপি অনুপাত এখন দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন। এবং এত কম কর জিডিপি অনুপাত হওয়ার কারণে আমাদের ঋণ জিডিপি অনুপাত বাড়তে বাড়তে অনেকখানি বেড়ে গিয়েছিল। এবার অর্থমন্ত্রী বলছেন যে তিনি বাজেট ঘাটতি, সেখানে যে আহ, আহ, ঋণ জিডিপি অনুপাত যেটা তিনি অর্জন করতে চাইছেন সেটা 4.6% নামিয়ে ফেলবেন। সেটা যদি তিনি অর্জন করতে পারেন তাহলে তো আমরা সেটাকে প্রশংসনীয় মনে করব। কারণ এই কর জিডিপি অনুপাতকে না বাড়িয়ে ঋণ জিডিপি অনুপাত কমানো যাবে না। এবং আমরা গত কয়েক বছরে যেটা দেখেছি যে আমাদের কর জিডিপি অনুপাত প্রচন্ডভাবে কমে গেছে, কিন্তু আমরা খামখেয়ালি ভাবে অনেকগুলো স্বল্প প্রয়োজনীয় মেগা প্রজেক্ট গ্রহণ করেছি, যার জন্য আমাদের বিদেশি ঋণ সেটা বাড়তে বাড়তে $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে। অতএব আগামী বছরগুলোতে আমাদের এই ঋণের কিস্তি পরিশোধ এবং সুদ আসলে কিস্তি পরিশোধ, সেটা বড় ধরনের একটা বোঝা হয়ে যাবে অর্থনীতির জন্য। এবং এই বোঝা 2029-30 অর্থ বছর পর্যন্ত চালু থাকবে। অতএব তিনি যদি সত্যিকার ভাবে কর জিডিপি অনুপাতটা বাড়াতে পারেন আগামী বছরে, আমরা সেটাকে প্রশংসনীয় মনে করব। এবার আমার যে পদক্ষেপগুলো তিনি নিয়েছেন সেখানে আমি দেখব যে আমার কাছে একটু খারাপ লেগেছে যে শিক্ষা খাতে ব্যয় এবার জিডিপির অনুপাত হিসেবে 1.69%-এ নামিয়ে ফেলেছেন তিনি। এটা আসলে আমরা ইউনেস্কো সাথে আমরা ওয়াদাবদ্ধ যে আমরা আস্তে আস্তে শিক্ষা খাতে ব্যয় বাড়াতে থাকব। এবং সেটা যখন এই সরকার যখন 2009 সালে ক্ষমতা এসেছিল তখন সেটা ছিল 2.04%। সেটা বাড়তে বাড়তে 2.5% অতিক্রম করেছিল। কিন্তু সেখান থেকে এবছর সেটা কমিয়ে 1.69%-এ নামিয়ে ফেলা হচ্ছে। এটা আমার কাছে মোটেও গ্রহণযোগ্য নয়। তার কারণ হলো যে 17 কোটি মানুষের দেশে শিক্ষা খাতে যদি আমরা এইভাবে জিডিপির শতাংশ হিসাবে ব্যয় কমাতে থাকি, তাহলে আসলে আমরা যেটা বলছি যে আমাদের দক্ষ এবং শিক্ষিত জনশক্তি আমরা আহ, মানে আমরা কিভাবে সেটা বাড়াতে পারি সেদিকে আমরা জোর দেব। কিন্তু আমাদের বাজেটে আমরা দেখছি যে তার দিকে সরকারের নজর নেই। সরকার বরং শিক্ষা খাতে বরাদ্দকে দিন দিন কমিয়ে ফেলছে। আরেকটা বিষয় এখানে খেয়াল করতে হবে যে এখানে আমরা দেখছি যে এবার অনেক কিছুর আহ, ব্যয় বাড়বে, কারণ কর বেড়ে গেছে। সেটা রাজস্ব বাড়ানোর জন্য সেটা প্রয়োজন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেখানে গরু দুধের উপরে আহ কর কমিয়ে ফেলা হয়েছে। এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। কারণ আমরা এখনো দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হইনি। আমরা গরু দুধের আমদানিতে কেন এই কর কমাবো, সেটা আমার কাছে মোটেও এটা আমার কাছে বোধগম্য হচ্ছে না। এবং এখানে আরো অনেকগুলো খাতে কিন্তু
ব্যয়, সরকারি ব্যয় কমিয়ে ফেলা হয়েছে। আমরা জানি যে যোগাযোগ খাতে গত বছর 85,191 কোটি টাকা খরচ করা হয়েছিল। আগামী অর্থ বছরে সেটাকে 80,498 কোটি টাকা তে নামিয়ে ফেলা হবে। ঠিক তেমনি ভাবে আমাদের আহ, যে পল্লী উন্নয়ন খাতেও গত বছরের চাইতে এবছর অনেক কম খরচ করা হবে। অতএব এখানে খেয়াল করতে হবে যে আসলে আমরা যেটা চাচ্ছি, যে সংকোচনমূলক বাজেট হওয়া সত্ত্বেও যেগুলো আমাদের উন্নয়নের জন্য প্রয়োজনীয় খাত, সেখানে আমরা যেন কোনোভাবেই আমাদের সেই আহ আহ ব্যয়টাকে কমিয়ে না ফেলি। আমি আরেকটা ব্যাপারে প্রশংসা করব, যদি সেটা তিনি অর্জন করতে পারেন, সেটা হলো সাংসদদের গাড়ি শুল্ক মুক্ত ভাবে যে আমদানি করা যেত, এবার সেখানে তিনি কর আরোপের প্রস্তাব করছেন। এটা যদি সংসদে পাশ হয়, আমি বলবো যে অত্যন্ত একটা অন্যায্য সুবিধা, যেটা আমরা সংসদ সদস্যদেরকে দিয়ে চলেছি 1988 সালের স্বৈরাচারী এরশাদ সরকারের সিদ্ধান্ত, সেটা আমরা এখনো টেনে চলেছি। এবং এই ধরনের সিদ্ধান্ত আসলে আর কোনো দেশে, আশেপাশের কোনো দেশে নেই, ভারতেও নেই, অন্যান্য কোনো দেশেও নেই। অতএব এখানে আমি বলবো যে এটা একটা ভালো সিদ্ধান্ত হবে যদি আমরা সেটা অর্জন করি।